সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় উন্নয়ন ও সুশাসন, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও সচিব, এবং অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনে পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। আর কোনো বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া, দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত। বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেওয়ার চুক্তি বাতিল, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, বলছে রামরুল। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ এগিয়ে যাওয়ার প্রেরণা, এই ভাষণ যুগ যুগ ধরে বাঙালি জাতিকে শক্তি যোগাবে, বললেন প্রধানমন্ত্রী। আইন না মেনে গ্যাস সংযোগ দেয়ায় দুর্ঘটনার ঝুঁকিতে রাজধানীর হাজারো ভবন। তিতাস ও আবাসন ব্যবসায়ীরা দুষছেন পরস্পরকে, জবাবদিহির উপর জোর বিশ্লেষকদের। 20 মার্চ শুরু হচ্ছে এবারের হজের অনলাইন নিবন্ধন কার্যক্রম, জানালেন ধর্মমন্ত্রী। এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা। এবং 21শে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিকা জাদার নেই, সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর দাফন। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে আমাদের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক অনেক উন্নয়নের নজির আমরা দেখব। মধ্যমায়ের দেশ সে পরিণত হওয়া, নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হওয়া এবং মধ্যমায়ের দেশে খুব শিগগিরই যাওয়ার আকাঙ্ক্ষা। পদ্মা সেতু নির্মাণ নিজস্ব অর্থায়নে 4 লেন ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা ময়মনসিংহ, মেট্রো রেল প্রকল্প, বিদ্যুতের অবস্থার উন্নতি, মাথাপিছু আয় বৃদ্ধি, অনেক অনেক, মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার হ্রাস, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সবকিছুতেই আমরা উন্নয়ন করছি। কিন্তু সুশাসন নিয়ে প্রশ্ন আছে। আমরা কি এখনো পর্যন্ত আমাদের গণতন্ত্র, মানবাধিকার এগুলোকে বা জবাবদিহিতা এগুলোকে নিশ্চিত করতে পারছি কিনা সর্বক্ষেত্রে, এবং দুর্নীতি হ্রাস করতে পারছি কিনা, এই ব্যাপারগুলো আছে। আমি সুলতানা কামাল আপনার কাছেই প্রথমে আসব। যে বলা হয়ে থাকে যে সুশাসন না থাকলে উন্নয়ন টেকসই হয় না, তো আপনি কি বলবেন? ধন্যবাদ মোর্শেদ। আপনি আপনার কথার মধ্যে দিয়েই কিছুটা হয়তো আমাকে উত্তরের সুযোগটা করে দিয়েছেন, যে যতক্ষণ পর্যন্ত সুশাসন না থাকে একটা সমাজে, সেখানে উন্নতি কিংবা উন্নয়ন বলতে আমরা যা বলি সেটাকে টেকসই করা, কিংবা আমি যদি আরেকটু এটাকে বিস্তৃত করে বলি যে সবার জন্য সেটা প্রযোজ্য হয় কিনা। হ্যাঁ, আমরা উদাহরণ হিসাবে তো ধরি প্রথমেই যে মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি, এবং আমরা সবাই জানি যে আজকে আমরা 16 কি 17 কোটি মানুষের একটা দেশ, কিন্তু হয়তো বেশ কিছু মানুষই কোটিপতি আছেন, অনেক মানুষ এখন লক্ষপতি হয়েছেন, কিন্তু তারপরেও সেই কোটিপতি হওয়া, লক্ষপতি হওয়া মানুষগুলির যে দায় দায়িত্ব সমাজে, সেটা তারা পালন করছেন কিনা, যদি পালন না করেন সেটার জন্য তাদের কোনো জবাবদিহিতা করতে হচ্ছে কিনা। সুশাসনের সঙ্গে কিন্তু জবাবদিহিতার একটা সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি একটা জবাবদিহিমূলক সমাজ না হয়, তখন কিন্তু সেখানে সুশাসন থাকে না, সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি না। হয়তো অনেক চেষ্টা চলে, কিন্তু সেই সুশাসন যদি কাজ না করে, যেমন আমাদের অনেক আইন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, নারীদের কথাই যদি বলি, আমি নারী অধিকার নিয়ে কাজ করি, যে নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, ঘরে বাইরে সুরক্ষা দেওয়ার জন্য অনেক আইন হয়েছে, কিন্তু সেই আইন প্রযোজ্য হচ্ছে কিনা, যদি না হয় কেন হচ্ছে না, এর জন্য দায়ী কে, সেই দায় দায়িত্বটা কারা নেবে। আজকে বাংলাদেশ ব্যাংকের একটা ঘটনা নিয়ে আমরা প্রত্যেকেই অত্যন্ত উদ্বিগ্ন, বিব্রত, ভীষণভাবে চিন্তিত যে কি হতে যাচ্ছে আসলে। কিন্তু এটার জন্য কে দায় দায়িত্ব নিচ্ছে? সেই দায় দায়িত্ব যদি নির্দিষ্ট করা যায়, তাকে কি আমরা বাধ্য করতে পারি? দেখা গেছে আমাদের সমাজে যে হ্যাঁ, যার উপরে মোটামুটি ভাবে একটা অঙ্গুলি নির্দেশ করা হয়েছে যে তার দায় দায়িত্ব আছে,
তাকে কি আমরা আসলে জবাবদিহিতায় আনতে পেরেছি? অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে সেটা পারি না। যখন পারি না তখনই কিন্তু ওই ধরনের বক্তব্য আসে একটা সমাজ সম্পর্কে যে এখানে সুশাসন নেই। অবকাঠামোগত অনেক উন্নয়ন হচ্ছে, আবারও নারীদের উদাহরণ যদি আনি, খুব সহজ উদাহরণ, যে আমার রাস্তাঘাট সবকিছু তৈরি হচ্ছে, কিন্তু একজন নারী একটা রাস্তা দিয়ে রাত্রেবেলা হাঁটতে পারবে না, কারণ তার নিরাপত্তাটা দেয়া যাবে না। যদি তার নিরাপত্তা না থাকে, তার নিরাপত্তা যখন ভঙ্গ হবে, সেটার জন্য কাউকে আমরা দায়ী করার জন্য খুঁজেও পাবো না। যদি খুঁজেও পাই, আসলে তাকে জবাবদিহিতা আনতে পারবো না। আমাদের পয়লা বৈশাখের যে ঘটনাটা হলো, এখন পর্যন্ত সেই ঘটনার কোনো সুরাহাই আমরা করতে পারলাম না, এবং এটা নিয়ে নানাভাবে নানা মন্তব্য হচ্ছে। কেউ বলছে এরকম হয়, একজন মন্ত্রী হ্যাঁ বলেছে যে টুকিটাকি ঘটনা এরকম হয়। এবং আরেকটা ব্যাপার, আমরা আজকের আলোচনা শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে যখন কথা বলছিলাম, অনেক সময় বলা হয় যে বাংলাদেশে এটা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশেও তো হয়। তো সেই কথাটা রাষ্ট্রদূত হুমায়ুন কবির যে কথা তখন মন্তব্য করেছিলেন যে একটা খারাপ উদাহরণ কেন আমাদের জন্য লক্ষণীয় হবে, কিংবা সেটা কেন অনুসরণীয় হবে। সেই জায়গাগুলিতে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে সুশাসনের যে সূত্রটা আছে, খুব সহজ সূত্র, আমরা ছোটবেলা থেকে বড়দের মুখে মুখে এটা শুনে এসেছি। এটার জন্য বিরাট কোনো বিশেষজ্ঞ কিংবা বিজ্ঞ মানুষের কাছে যেতে হয় না, যে দুষ্টের দমন শিষ্টের পালন। তো আমাদের সমাজে সেই দুষ্টের দমন শিষ্টের পালনটা হচ্ছে কিনা সেটাই বিচার্য বিষয়। দুর্নীতির ব্যাপারে আমরা দেখেছি যে এবারও আমরা যে গ্লোবাল পারসেপশন পেয়েছি দুর্নীতির বাংলাদেশ সম্পর্কে, 100-র মধ্যে আমরা 25 পেয়েই বসে আছি, তার উপর উঠতে পারছি না। মানে মোটামুটি 43 হচ্ছে একটা অ্যাভারেজ মান, যেটা সব দেশের জন্য মনে করা হয় যে ওখানে পৌঁছালে ধরা যায় যে এরপরে আরো ভালো করতে পারবে, কিন্তু 25-43 থেকেও তো আমরা অনেক নিচে পড়ে আছি। তো এই যে বিষয়গুলি আমাদেরকে চোখের সামনে তুলে ধরা হচ্ছে, কিংবা আমরা নিজেদের বিভিন্ন গবেষণা থেকে, বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলছি, সেখান থেকে হয়তো এই কথাটা বলা যেতে পারে যে সুশাসন সম্পর্কে কেমন যেন একটা, অনেক সময় দেখা যাচ্ছে যে অনীহা কিংবা একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আছে। এবং আমি এখানে এই কথাটা একটু পরিষ্কার করে দিতে চাই কথা শেষ করার আগে, যে রাজনৈতিক সদিচ্ছা বলতে আমি কিন্তু শুধু সরকারে যারা আছে তাদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি না, কিংবা যারা শুধু রাজনীতি করেন, সরকারেই থাকুক বাইরেই থাকুক, তাদেরও রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি না। একটা সমাজে কিন্তু জনগণেরও একটা রাজনৈতিক সদিচ্ছা থাকে, এবং সেটার জোরেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম। সেটা কিন্তু খুবই আমাদের রাজনৈতিক একটা সদিচ্ছা ছিল, যে এমন একটা দেশ হোক যেখানে এই বৈষম্যগুলি থাকবে না, এই অনাচারগুলি থাকবে না, মানুষ ন্যায় বিচারের ব্যাপারে প্রত্যাশী থাকবে, পাক না পাক অন্তত ভাববে যে হ্যাঁ ন্যায় বিচার হতে পারে। এমন একটা পরিস্থিতিতে এসে আজকে আমরা কেন দাঁড়িয়েছি যে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ মনে করে যে আমার উপরে যদি কোনো একটা অপরাধ হয়, কোনো একটা অন্যায় হয়, আমি ন্যায় বিচার চেয়েও পাবো না। এটা কিন্তু একটা বিরাট বড় ঘাটতির ব্যাপার বলে আমি মনে করি। জি, হুমায়ুন কবির, আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে। সুলতান আপা যেটা বলছিলেন সেটা সূত্র ধরেই যদি বলি, আসলে আমাদের যেটা প্রত্যাশা ছিল, এই যে মহান মুক্তিযুদ্ধের কথা বললেন, যে মানুষের প্রত্যাশা যেটা ছিল, সেটাই তো আমাদের আলোচনা বলুন, প্রত্যাশা বলুন, সবকিছুর কেন্দ্রে কিন্তু ওই জিনিসটাই আছে। এখন সে জিনিসের মধ্যে কয়েকটা জিনিস তো ছিল, সেগুলো আমরা এখনো আমাদের অপূর্ণতার মধ্যে রয়ে গেছে, আমরা এখনো সেটা অর্জন করতে চাচ্ছি। যেমন ধরুন সুলতান আপা বললেন যে আমরা কিন্তু একটা অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ একটা সমাজ করতে চেয়েছিলাম, বৈষম্য যেখানে থাকবে না, সকলের যেখানে অংশগ্রহণের সুযোগ থাকবে, সেরকম একটা সমাজ আমরা গড়তে চেয়েছিলাম। এখন আমরা যদি আজকে দেখি, তাহলে দেখছি যে আমরা যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে, মুক্তিযুদ্ধ করে এই মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করলো, সেই দেশে কিন্তু আজকে বৈষম্য নিয়ে কথা হচ্ছে। অর্থনীতিবিদরা যারা আছেন, আমরা যারা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, আমরা নিজের চোখেও সেটা দেখতে পাচ্ছি যে সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে, এবং এই বিভক্তি যে কোনো একটা দীর্ঘমেয়াদের মঙ্গল আনবে না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু বিষয়টা নিয়ে আমরা খুব মনোযোগী হতে পারছি না এখনো পর্যন্ত। তারপর ধরুন আরেকটা যেটা থাকে, যে বৈধতার বিষয়টা যেটা থাকে, বলা হয় যে কোনো শাসন ব্যবস্থায় থাকুক, সেটার বৈধতাটা কিন্তু খুব জরুরি দরকার। এবং সেই বৈধতা খালি যে শুধু নির্বাচন তা নয়, এটা হচ্ছে যে আপনি যে কাঠামোটার ভিত্তিতে জনগণের প্রতিনিধি হিসাবে ক্ষমতার ব্যবহার করবেন, সেই ব্যাপারটা জনগণের কাজের দিক থেকে আসছে কিনা, বা জনগণ এটাকে মনে করছে কিনা যে তাতে করে জনগণের উপকার হচ্ছে। তো সেই বিষয়টাও থাকতে হবে। এটা শুধু নয় যে নির্বাচনে গেলাম, গিয়ে আমার মতো আমি কাজ করলাম, আবার পরের নির্বাচনে এসে জনগণ আমারে ভোট দিল, আমি আবার আসলাম না। জনগণের প্রয়োজনের সাথে শাসন ব্যবস্থার সাযুজ্য তৈরি করা,
এটাই এর মধ্যে কিন্তু বৈধতার সূত্রটা নিহিত আছে। কাজে সেই জায়গাটায় আমরা কতটা পারছি সেটা কিন্তু এখনো আমরা ঠিক সেই জায়গাটায় উত্তর আমরা পাইনি, প্রশ্ন কিন্তু আমাদের কাছে আছে। আরেকটা জিনিস, যেমন ধরুন সমাজের রেজিলিয়েন্স বলে একটা জিনিস তৈরি হয়, যে সমাজ সব সমাজে সবসময়তেই সমস্যা থাকবে, সমস্যা এটা থাকবে না এটা প্রত্যাশা করার কোনো কারণ নেই, কিন্তু সেটাকে ম্যানেজ করবার মতো সামাজিক শক্তিটা আছে কিনা, নাকি কোনো ধরনের এই ধরনের চ্যালেঞ্জ যখন আসে তখন সমাজ সেখান থেকে সেটা করতে ব্যর্থ হয়, সেটাও কিন্তু একটা ব্যাপার। এবং এই যে সুলতান আব্বা যেটা বললেন, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আইনের কোনো অভাব নেই, আইনের শাসনের অভাব হয়ে যাচ্ছে, আইন প্রয়োগের সমস্যা হয়ে যাচ্ছে। আমি সাধারণ মানুষ হিসাবে কি আমি আশা করতে পারি যে আমি ন্যায় বিচার পাবো? যদি তা না হয় তাহলে আমি রাষ্ট্র নামক যে সংগঠনটার প্রতি আমার অ্যালিজিয়েন্স 100% অ্যালিজিয়েন্স বা আমার আনুগত্য দিলাম, তার বিনিময়ে নিরাপত্তার বিষয়টা রাষ্ট্র আমাকে কতটা গ্যারান্টি দিতে পারবে? এখন এই বিষয়গুলো নিয়ে দুইভাবে দেখা দরকার। আপনি যে প্রসঙ্গটা দিয়ে শুরু করলেন, উন্নয়নের কিন্তু একটা বাহ্যিক চেহারা আমরা দেখতে পাই, যেমনটা আপনি বলছিলেন, আমরা পদ্মা সেতু নিজের খরচে বানাচ্ছি, আমাদের নিম্ন মধ্য আয়ের দেশ হিসাবে আমরা যাচ্ছি, রাস্তাঘাট হচ্ছে, আমরা দালান কোঠা বাড়ছে, আমাদের নিজেদের ক্ষমতাও, আর্থিক ক্ষমতাও বাড়ছে। কিন্তু আরেকটা জিনিস আমরা পারিবারিক পর্যায়ে দেখি, আমার ধারণা রাষ্ট্রীয় পর্যায়ে একই জিনিস হবে, সেটা হচ্ছে আমরা বলি পারিবারিক সংস্কৃতি, ভদ্র আচরণ, সবাইকে সম্মান করা, এগুলো কিন্তু বাইরে থেকে সচরাচর দেখা যায় না। কিন্তু এগুলো কিন্তু আপনার উন্নয়নকে যদি আপনি বা আপনার বাহ্যিক যে অগ্রগতি সেটাকে যদি আপনি দৃঢ় গাঁথুনির মধ্যে আনতে চান, তাহলে কিন্তু ওই সংস্কৃতিটা কিন্তু খুব জরুরি। কাজে আপনি যখন সুশাসন বলেন, আমার কাছে কিন্তু সুশাসনটা হচ্ছে ওই সংস্কৃতিটা তৈরি করা, এবং সেই সংস্কৃতি যদি না থাকে তাহলে উন্নয়ন হতে পারে, কিন্তু সেই উন্নয়ন আপনি ধরে রাখতে পারবেন কিনা সেই প্রশ্নটা কিন্তু রয়ে যায়। আমরা যারা এখানে আছি আমরা সবাই কম বেশ দেখেছি, আইয়ুব খানের সময় তো একবার আমাদের ডিকেড অফ ডেভেলপমেন্ট বলে একটা কথা চালু ছিল। আমরা যখন স্কুল পাশ করে কলেজে ঢুকেছি 10 বছর কিন্তু সেই ডিকেড অফ ডেভেলপমেন্ট আমরা দেখেছি। কিন্তু এখন 45 বছর পরে যখন পেছন দিকে তাকাই তখন মনে হয় ওই ডিকেড অফ ডেভেলপমেন্টেরই নেগেটিভ ফল কিন্তু আজকের বাংলাদেশের অবস্থা। তখন যদি এই ডিকেড অফ ডেভেলপমেন্টে এলিনেশনটা না হতো তাহলে কিন্তু আজকে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু ওই ডেভেলপমেন্টে আমাদের বাহ্যিক উন্নয়নটা আমরা দেখেছি, কিন্তু ওই যে সংস্কৃতি অন্তর্ভুক্তিমূলক বৈধতার ভিত্তিতে সমাজকে রেজিলিয়েন্টলি কাছাকাছি নিয়ে যাওয়া, ধরে রাখবার শক্তি যেটা তৈরি করা, সেই কাঠামোটা তখন তৈরি হয়নি, এবং হয়নি বলেই কিন্তু আমরা বেরিয়ে এসে আমরা আমাদের স্বাধীনতার মহান স্বাধীনতা সংগ্রাম করে আমরা আজকে স্বাধীন দেশ হিসাবে, গর্বিত নাগরিক হিসাবে কথা বলার অধিকারটা লাভ করেছি। তো কাজেই সংস্কৃতিটা তৈরি করতে হবে, তবেই আপনার যে বাহ্যিক পরিকাঠামো যেটার কথা আমরা বলি, যেটা নিয়ে আমরা উন্নয়ন বলি, সেটা টেকসই হবে। ধন্যবাদ। সলিমুল্লাহ খান। আমি হুমায়ুন কবির ভাইয়ের ওখান থেকেই আগে শুরু করছি যে আমরা সকলে বলছি, যেমন আপনিও বললেন উন্নয়ন হচ্ছে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি সবিনয়ে বলবো যে সন্দেহ আছে আমার। আমরা কোনো জিনিসের ভিতরে প্রবেশ করি না, শুধু বাইরের থেকে বলি যে বর্ণনা করি, কিন্তু ভিতরে ব্যাখ্যা বা বিশ্লেষণ করলে অন্য জিনিস দেখা যায়। আসলে কি উন্নয়ন হচ্ছে কথাটা আমি দুটো উদাহরণ দিই। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, এটা যদি ব্রিটেনে অথবা আমেরিকায় হয় তখন তাকে উন্নয়ন বলবে না, বলে প্রবৃদ্ধি হচ্ছে। কারণ উন্নয়ন বলতে আগে একটা কথা আছে, আমরা আগে অনুন্নত ছিলাম, এই কথাটা উনি যেহেতু আইয়ুব খানের ডিকেডের কথা বলেন, তার আরো 20 বছর আগে যান, দ্বিতীয় মহাযুদ্ধ শেষে আমেরিকানরা বলা শুরু করলো পৃথিবীতে কিছু দেশ আছে আন্ডার ডেভেলপড বা কম উন্নত, আর তাদেরকে ডেভেলপ করতে হবে। এই হচ্ছে উন্নয়ন শব্দটির শুরু। এর আগে ব্রিটিশরা কি বলতো 1930-এর দশকে, বলছে ইমপ্রুভমেন্ট, এটা ডেভেলপমেন্ট হলো। আমরা এখনো ডেভেলপমেন্টে আছি। চীন 2008 সনে আপনার চীন এখন উন্নত বিশ্বে প্রবেশ করেছে, আমাদের মতোই ছিল 50 বছর আগে, এবং 2010 সালে সাংহাইতে বিশ্ব এক্সপো হলো, তাতে বোঝা যাচ্ছে সে অন্য জগতে প্রমোশন পেয়েছে। আমরা কিন্তু এখনো প্রমোশনে যাইনি, সেই জন্য উন্নয়ন কথাটা আমাদের কাছে ভালো লাগছে। আমি এটাকে অপমানজনক কথা মনে করি। আপনার উন্নয়ন লাগবে কেন? মানে আপনি অনুন্নত ছিলেন বলেই এটা আমাদের কলোনিয়াল ঐতিহ্য। আরেকটা কথা বলি, এখন সবাই বলছে গ্লোবালাইজেশন, কিন্তু কেউ বলছে না সাম্রাজ্যবাদ। কেন বলেন যে সাম্রাজ্যবাদ হলে কলোনি লাগে না? আগে আমরা যখন ব্রিটেনের অধীনে ছিলাম তখন ছিলেন উপনিবেশ।
এখন সাম্রাজ্যবাদ বলে সেই পর্যায়ে যে তার পুঁজি খাটে। এখানে একটা কথা আমরা খেয়াল করছি না, বিশ্ব অর্থনৈতিক কথাটা আমরা বলি, কিন্তু বিশ্ব অর্থনীতি কোথায় কোথায় খাটে একটু উদাহরণ দেই। ধরুন বস্ত্র তৈরি, এই যে গার্মেন্টস, আমাদের শ্রমিকেরা যে মেশিন ব্যবহার করে, মার্কিন দেশের শ্রমিকরা যে কাপড়, তারা একই মেশিনই ব্যবহার করে, কারণ প্রোডাক্টিভিটি সমান, কিন্তু বেতন এত বেশ কম, তার ফলে অধিক মুনাফা করা সম্ভব হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে একই পণ্য একই বাজারে বিক্রি হয়, একই মেশিন দিয়ে উৎপাদিত হয়, যেটাকে প্রোডাক্টিভিটি বলে পার ওয়ার্কার, সেটাও প্রায় সমান, কিন্তু অথচ বেতন 20 গুণ বেশ কম, যদি বেশি না হয়। এইটা থেকে আমি বলি এটা তো শোষণ বিশুদ্ধ। এটাকে শোষণ না বলে আপনি এটাকে বলতেছেন উন্নয়ন। এই জন্য অনেক কথা লুকিয়ে আছে। কথাটা বলে গ্যালিলিও যখন বললেন পৃথিবী তার অক্ষরেখার চারদিকে ঘুরছে এবং সূর্যের চারদিকে ঘুরছে, তখন গ্যালিলিওকে লড়াই করতে হয়েছিল 3টা শক্তির বিরুদ্ধে। একটাকে বলে অথরিটি মানে অ্যারিস্টটল, আর হলো ট্রেডিশন, আর একটা সবচেয়ে খারাপ কমন সেন্স। এমন অ্যারিস্টটল এবং টলেমি যুক্তি দিয়েছিলেন পৃথিবীতে ঘুরতেই থাকে, তাহলে আমরা ছিটকে পড়ি না কেন, ম্যাক পিছিয়ে যায় না কেন? এটা ব্যাখ্যা করার জন্য কোনো এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়। প্ল্যাটোর লেখা পড়েছেন গ্যালিলিও এবং তিনি অঙ্ক দিয়ে দেখালেন যে এইটা ছাড়া কোনো উপায় নাই, পৃথিবীকে ঘুরতেই হবে। তাকে যখন বন্দি করা হলো তখন তিনি মাটিতে আঘাত করে বললেন যে তারপরেও এটা ঘুরছে, আমাকে বন্দি করে বলতে হলো এর ঘোরে না, কিন্তু তারপরে ঘুরছে। আমি বলি আমাদের সবাইকে বলা হচ্ছে উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের তলায় যে শোষণ এবং বৈষম্য, দুটো যে ক্ষেত্রে আমি বলবো, পৃথিবীতে একটি বাজার, কাজে পুঁজির বাজার একটি, কিন্তু শ্রমের বাজার একটি হয়নি, এটা দুর্ভাগ্যজনক। তাহলে বাংলাদেশের যে আমরা দেখি যে সেক্টরগুলিতে, যেমন একটা উদাহরণ আমরা গার্মেন্টস বা অন্যান্য সেক্টরে যেখানে রপ্তানি করছি, সেখানে আমাদের প্রতিযোগিতা করার একমাত্র হাতিয়ার হচ্ছে আমাদের শ্রমিকেরা কম মজুরি নেয়। এখন আপনি উন্নয়ন বলছেন, যে আপনি বলছেন পদ্মা সেতু, আপনি বলছেন আমাদের 4 লেন, এগুলি হচ্ছে বাহ্য বিস্ফোটক মাত্র, এগুলি হচ্ছে সিমটম। আসল কথা হচ্ছে কি, মানুষের গড় ইনকাম বাড়ছে, এটাও বলছেন, কিন্তু গড় মজুরি কত বাড়ছে, এটা হচ্ছে উন্নয়নের আসল মাপকাঠি। যতক্ষণ পর্যন্ত আপনার গড় মজুরি 50 গুণ কম থাকবে উন্নত দেশের তুলনায়, তাহলে আপনি উন্নত হননি। কাজে মানুষকে এই সমস্ত সোপ দেওয়া, এখন এইখানেই যেহেতু সরিষার মধ্যে যেহেতু ভূত আছে, সেই জন্য আমরা সুশাসনের সমস্যা দেখি। এই ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে টর্চার করা যায় না, তাকে গুয়ান্তানামো বেতে টর্চার করতে হয়, কারণ তাদের আইনে বাধা আছে। কিন্তু বাংলাদেশে তো টর্চার প্রকাশ্যে করা চলে, আমরা এটাকে টর্চার বলি না, রিমান্ড বলি। অর্থাৎ এইখানে যা যা ঘটতে পারছে, এটা মার্কিন দেশে ঘটবে কোথায়? দেখেন কালোদের ক্ষেত্রে ঘটে, পুলিশ অফিসার গুলি করে মারছে, কিন্তু তাদের জনগণ যে আন্দোলন হচ্ছে। বাংলাদেশে তো এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু আমরা এগুলিকে অনুমোদন করে দিচ্ছি। কই মানুষ রাস্তা নেমে আসছে না কেন? মার্কিন দেশে কালোদের উপরে এই যে গত 1 বছরে অন্তপক্ষে 10টা ঘটনা ঘটলো, বিভিন্ন জায়গায় পুলিশ অফিসার ফায়ার করছে, পুলিশ অফিসারকে ফায়ার করছে, কিন্তু সেইখানে যে গণ বিস্ফোরণটা দেখেছি আঞ্চলিক এলাকায়, সেটা তো এখানে দেখছি না। কাজেই এখানে আরেক উন্নয়নের সাথে সাথে যেটা বললেন, একটা সমাজ লাগে যে উন্নয়ন চায়, একটা সমাজ লাগে যে সুশাসন চায়। এখানে ধরুন আমি মধ্যবিত্ত শ্রেণীর লোক, আমি মনে করি আমার কি দরকার। এখানে উন্নয়নের আর একটা কথা বলে আমি শেষ করি। উন্নয়নের নামে এখানে কিন্তু আমাদের বিষও পান করানো হচ্ছে। যেমন ধরেন আজকে একজন উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী বললেন যে না জেনেই লোকে আন্দোলন করছে, তিনি একাই জানেন রামপাল বা অন্যান্য জায়গায় এই সুন্দরবনের এক রিপোর্ট বেরিয়েছে আজকে, সেখানে ডলফিন থাকবে না, বাঘ থাকবে না, কিন্তু মানুষ কি হবে সেটা আর কেউ বলছে না। এইটা কার সাথে কেন করা হচ্ছে? অর্থমন্ত্রী বললেন কি অনেক দূর এগিয়ে গেছে, আর পিছিয়ে যাওয়ার পথ নাই। আরে খারাপ জিনিস হয়তো সর্বশেষ দিনেও পিছিয়ে যেতে হবে। শিক্ষারক্তিম অনুসারে এটা খারাপ, এর খারাপ ফল সরকার অস্বীকার করতে পারে না। কিন্তু উন্নয়নের নামে আপনি বিষ পান করাবেন। আমি বিদ্যুতের বিরোধী নই, আমাদের এখন মাঝে মাঝে বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে, আমরা আটকে উঠছে গরমকালে, কিন্তু বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু বিদ্যুৎ আমাদেরকে কয়লা দিয়ে আনতে হবে, এইটাই একমাত্র অনিবার্য পথ, এমন কোনো কথা কেউ বলে নাই। তাহলে এটা পশ্চিমবঙ্গে হতে পারত। এখন অধ্যাপক আনু মোহাম্মদ আজকে তার বক্তব্যে বলেছেন, আমি পত্রিকায় পড়লাম, যে সুন্দরবন এইভাবে বেদখল হয়ে যেতে পারে, এখানে সার্বভৌমত্বের সমস্যা আছে। বাংলাদেশ ব্যাংকের টাকা বেদখল হয়ে গেছে, আমাদের 100 মিলিয়ন টাকা কিছু আসবে যাবে না, কিন্তু সুন্দরবন বেদখল হওয়া আর বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হওয়া এক পর্যায়ের সমস্যা নয়। এই জন্য বলছি যে উন্নয়নের ভিতরে যে সমস্যা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না বলে সুশাসনের ভিতরে সমস্যার উৎপত্তি কোথায় সেটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা ফলাফলটা দেখছি, এই যে শিশু নির্যাতন বেড়ে যাচ্ছে, আপা নারী নির্যাতনের কথা বললেন, কেন পুরুষ নির্যাতন হচ্ছে সেগুলি আর পুরুষের দেখছেন নাগরিক নির্যাতন হচ্ছে। সর্বত্র যদি এই অবস্থা হয়, সমাজেই সুশাসনের অভাব হয়েছে। শুধু রাষ্ট্রকে দোষ দিচ্ছি না আমি, কিন্তু রাষ্ট্র না থাকলে কি হতো এটা ভাবলে আমরা বুঝতে পারি রাষ্ট্রের দায়িত্বটা কত বড়। কাজে এই সমস্ত ব্যর্থতার ভার শেষ পর্যন্ত রাষ্ট্রকে নিতে হয়। সেই জন্যই বলবো যে সুশাসন এবং গণতন্ত্রের মধ্যে অঙ্গাঙ্গে যোগাযোগ আছে, কিন্তু চিকিৎসাটা আমি মনে করি উন্নয়ন থেকে শুরু করতে হবে। আমাদের উন্নয়ন বন্ধ করা দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি আসুজ্জামান হিল্লোল, এই সময় থেকে প্রশ্ন করছি। জি।
মহোদয়ের কাছে আর কি, বলুন। যেখানে সুশাসন অনুপস্থিত সেখানে উন্নয়ন কতটুকু সম্ভব, এটি আজকে সকল সম্মানিত অতিথিদের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আমরা সেটা নিয়েই কথা বলছি যে সুশাসন অনুপস্থিত থাকলে উন্নয়ন কতটা সম্ভব, আমরা কিন্তু সেটা নিয়েই কথা বলছি। আচ্ছা, তাহলে আমি একটু শেষ করি এখানে, যেটা বড় ভাই বলছিলেন যে কথাটা, যে আমাদের আইন আছে, আমি সবিনয়ে বলি আমাদের আইনও নাই। আমি একটা উদাহরণ দিই, ডিফেমেশন। আমাদের এখানে যদি ডিফেমেশন করা হয়, অথবা ধরুন ডাক্তাররা যা নেগলিজিয়েন্স করে, এই জন্য আমেরিকায় এবং ব্রিটেনে গত 50 বছরে যেটাকে টর্ট আইন বলে, ক্ষতিপূরণের মামলা সিভিল অপরাধ হিসেবে, সেটা আমাদের এখানে নাই। আমাদের এখানে ডাক্তারকেও যখন নেগলিজেন্স, কিছু ডাক্তার আছে অপরাধী, তাকে হাত করা পড়ানো যেতে পারে, কিন্তু চিকিৎসা অবহেলা যেটা বলে, সে আপ্রাণ চেষ্টা করেও পারেনি, তখন তাকে হাত করা পড়ানো যাবে না। এইটা মেডিকেল প্রফেশনের মধ্যে এখন দ্বন্দ্ব চলছে। এখন কিছু মেডিকেল প্রফেশনের একদল বলছেন এটাকে ক্রিমিনালাইজ করতে হবে। এতে ক্রিমিনালাইজ তো আছেই। ডিফেমেশন, আমি আপনার বিরুদ্ধে একটা খারাপ কথা লিখলাম, এই দুই ধরনের পরিণতি আছে। এটা বোধ আমাদের দেশে বলে সিভিল দেওয়ানি অপরাধ এবং ফৌজদারি অপরাধ, দুটোই। আমাদের পেনাল কোডে ব্রিটিশরা যেটা লিখেছিলেন আমরা সেটাই রেখেছি, এই বিষয়তে আমরা আইন করি নাই। অথচ আমাদের সমাজ দ্রুত বিকশিত হচ্ছে, কাজে আইন যে সবগুলো আছে প্রয়োগ হচ্ছে না, কথাটা আংশিক সত্য মাত্র। অনেক ক্ষেত্রে আইন প্রণয়ন এবং আইনকে আধুনিকীকরণ করার দরকার আছে। হ্যাঁ, অর্থাৎ ব্রিটিশ আমলের যে কলোনিয়াল আইন, শুধু তাই নয়, এটা কলোনিয়াল কেন, এটা কলোনিয়ালের বাপের আইন। এটা লর্ড ম্যাকলে যেটা 1838 সনে প্রস্তাব দিয়েছিলেন, সেটা 22 বছর পর আইনে পরিণত হয়েছে 1860-এ। সেটাতে অনেক ধরনের সংশোধনী হওয়া সত্ত্বেও এগুলিতে সংশোধন হয় নাই। আমি মনে করি আমাদের এখন যে আইসিটি অ্যাক্ট করেছে, সেটা তারই একটা পরিপূরক আইন হিসেবে, সেটা কিন্তু আবার বলে না, এটা অনেক বড় হয়ে গেছে। অর্থাৎ যতটা অপরাধ তার চেয়ে বেশি, অনেক বেশি, মানে মানে হম্বিতম বিচর 12 হাত কাকুরে 13 হাত বেশি বলে না, সেরকম হয়েছে। এই আইনের ক্ষেত্রে পাবলিক আলোচনা হওয়া উচিত। আপনি গণতন্ত্র কোথায় শুরু করবেন যে জনগণের মধ্যে আইন নিয়ে যদি আলোচনা না হয়? যে আইন জনগণ জানে না সেটা আইন হতে পারে না। অর্থাৎ আমি এমনি লয়, আমরা বলি কি ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। আমি আইন জানি না বললে চলবে না, কিন্তু সে আইন জনগণকে জানাবার জন্য, শুধু ব্রিটিশ আমলের কথাই বলি, 1793 সনে যে চিরস্থায়ী বন্দোবস্ত আইন হয়েছিল, সেটা 3 ভাষায় রচিত হয়েছিল। যুগপৎ, এটা ইংরেজিতে হয়েছিল, ফার্সিতে হয়েছিল এবং হিন্দুস্তানি বা বাংলাতে হয়েছিল স্থান বিশেষে। বর্তমানে এখন বাংলায় আইনটা হচ্ছে, কিন্তু উচ্চ আদালতের রায়গুলো বাংলায় হচ্ছে না। এই দিক থেকেও আইন আছে, কথাটা শুধু বললে চলবে না। আইন তো আছে, এটা ঠিক যে সংবিধান তো আছে। ধন্যবাদ, ধন্যবাদ সলিমুল্লাহ খান, আপনার কাছে পরে আবার আসবো। আমরা আবার সুলতান আপা আপনার কাছে আসবো, কিন্তু একটু মানে অধ্যাপক সলিমুল্লাহ খান যা বললেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আরেকটু কনক্রিট আলোচনায় যদি আমরা আসি। একটা বিষয় তো সুশাসনের, একটা বিষয় হচ্ছে আপনার কি বলে বিচার পাওয়ার, ন্যায় বিচারের অধিকার এবং বিচারহীনতার একটা সংস্কৃতি আমরা কিন্তু দেখছি। আমরা যদি কয়েকটি ঘটনা যদি একটু উল্লেখ করি, ধরেন নারায়ণগঞ্জের টকি হত্যার বিচার, সেই বিচারটি এখনো হয়নি, শুরুই হয়নি এবং তদন্তই শেষ করতে পারেনি পুলিশ, 3 বছরেও চার্জশিট এখনো দেওয়া হয়নি। এবং এইটা অনেকে অভিযোগ করে থাকেন যে প্রভাবশালীরা যুক্ত বলে সরকারের একটা অনীহা কাজ করছে কিনা এটি সঠিক তদন্তে। তারপরে কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমরা দেখলাম যে একজন সংসদ সদস্য একটা শিশুর পায়ে গুলি করলো, সেটারও আমরা কিন্তু জানি না কি খবর। এখন আমরা জানি উনি জামিনের পর জামিন পেয়ে যাচ্ছেন। তো সুতরাং এই যে ব্যাপারগুলো, এইগুলো তো আমাদেরকে খুবই পীড়িত করে। আপনি কি একটু বলবেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। এবং এই যে বিচারহীনতার সংস্কৃতি, যার জন্য আমি কিন্তু জনগণের প্রসঙ্গটা এনেছিলাম, যেটা সলিমুল্লাহ খানও বলেছেন, যে একটা সমাজের মধ্যে কিন্তু ন্যায় বিচারের একটা ধারণা থাকতে হবে। সেই ধারণা প্রতিষ্ঠিত করার জন্য কিছু কার্যকর আমাদের পদক্ষেপগুলি চিহ্নিত হতে হবে এবং সেগুলি নিতে হবে, নিয়ে উদাহরণও সৃষ্টি করতে হবে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এই বিষয়গুলি হবে। দুঃখজনকভাবে আমরা যে উদাহরণগুলি সারাক্ষণই পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এবং সেটাকে মানুষের সামনে প্রতীয়মান করা যে না এই সমাজে ন্যায় বিচার হয়, সেরকম কিন্তু কোনো কিছু আমরা সামনে তুলে ধরতে পারি না। আর যে উদাহরণগুলি আপনিও দিলেন, তকির উদাহরণ দিলেন, যে একটি বাচ্চাকে গুলি করে পঙ্গু করার পরে সেই ব্যক্তি কিন্তু বারবারই দেখছি যে জামিন পেয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের যদি মনে করিয়ে দেই যে পার্থ সাহা বলে একটি ছেলেকে যখন গ্রেফতার করা হয়েছিল এবং একদম প্রথম দিন থেকেই কিন্তু জানা ছিল যে তাকে বিনা দোষেই গ্রেফতার করা হয়েছে, তাকে কিন্তু জামিন পাওয়াতে আমাদের 7 মাস লেগেছে এবং তারপরেও অনেকদিন পর্যন্ত সে কিছুই করতে পারেনি, কারণ তার উপর নানা বিধিনিষেধ জারি করে রাখা হয়েছিল। কিন্তু এই ব্যক্তি সর্বসমক্ষে দিবালোকে
গুলি করলেন একটা বাচ্চার পায়ে, তার জামিন কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে বৈষম্যগুলি, আবার ঘুরে হুমায়ুন কবির সাহেব যে কথাটা বলছিলেন যে এই যে বৈষম্যের ব্যাপারগুলি চলে আসে, এটা অনেক জোর দিয়ে সলিমুল্লাহ বলেছেন, যখনই একটা সমাজে বৈষম্য থাকবে, আইনের চোখে নাগরিক সমান হবে না, কিংবা সমান অধিকার প্রত্যাশা করতে পারবে না, সমান অধিকার তার জন্য প্রতিষ্ঠিত হবে না, সুরক্ষিত হবে না, তার অধিকার লঙ্ঘিত হলে সে প্রতিকার পাবে না, তখন কিন্তু সেখানে বলাই হবে যে এখানে সুশাসনের অভাব আছে। এটা শুধু খাতায় কলমে থাকলে তো হবে না। এবং সেই জন্য অবশ্যই নাগরিককেও সেই অধিকার সচেতনতার একটা ব্যাপার রয়েছে, অধিকার রক্ষা করার একটা দায় দায়িত্ব তাকেও নিতে হবে। কারণ সংবিধানে যখন বলেছে আইনের চোখে সকল নাগরিক সমান, একই সঙ্গে তো এই কথাটাও বলে দিয়েছে যে এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। তো যখন আমি একটা মালিকানা পাচ্ছি, সেই মালিকানার সঙ্গে তো আমার কিছু দায় দায়িত্ব আসছে। কিন্তু যেটা হুমায়ুন কবির সাহেব বলেছেন, সেটার প্রসঙ্গ ধরেই বলি কিংবা সূত্র ধরেই বলি, যে ওই যখন অন্তর্ভুক্তিমূলক বিষয়টা থাকে না, মানুষ যখন সম্পৃক্ত হতে পারে না, জনগণ যখন বুঝতে পারে না যে না, এটা যারা সরকার পরিচালনা করছেন তাও তো আমাদেরই মানুষ, আমাদের প্রতিনিধি হয়ে করছেন, এই যে আমার প্রতিনিধি, সেই সূত্রটা কোথায় দেয়া হচ্ছে জনগণকে? জনগণ কোথায় বুঝতে পারছে যে এরা আমাদেরই মানুষ, আমাদের হয়েই কাজটা করছেন, অতএব আমাদের কাছে একটা জবাবদিহির ব্যাপার আছে, কিংবা আমাদের পারস্পরিক একটা লেনদেন, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, এই বিষয়গুলি রয়েছে। যেটা আবার সলিমুল্লাহ খানও বলেছেন যে আইন তৈরি হয়ে যাচ্ছে, জনগণ জানবে না। আমার নামেই তো আইন তৈরি হচ্ছে, এই আইন তো কোনো সরকারের নামে তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে জনগণের নামে, দেশের নামে। তো আমার নামে যখন একটা আইন তৈরি হচ্ছে, আমি জানবো না যে সেই আইনটা কি বলছে, কাকে মারো, কাকে ধরো, কাকে ধরো না, কাকে কিছু করো না, সেই বিষয়টা তো আমি নির্ধারণ করব। জনগণের যে ইচ্ছা সেটা থেকে হবে, এবং জনগণের ইচ্ছাটা আবার মানে যেটাকে নির্দেশনাটা কোথা থেকে নেবে? আমি যেটা মনে করি, আমাদের যে ভাষা আন্দোলনের পর থেকে সমস্ত আন্দোলনগুলি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, আমরা সংবিধানে আমাদের যে আকাঙ্ক্ষাগুলি আমরা লিপিবদ্ধ করেছি সেখান থেকে হবে। আজকে সংবিধান হাতে নিলে অবশ্য কার কোনটা আশা, কার কোনটা আকাঙ্ক্ষা, এটা নিয়ে নানান মানে বিভ্রান্তির সৃষ্টি হবে দুঃখজনকভাবে। কিন্তু আমাদের তো একটা মৌলিক সংবিধান ছিল, সেখানে আমরা যে কথাগুলি বলেছিলাম, ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, আমরা সমাজতন্ত্রের কথা বলেছিলাম, আমরা গণতন্ত্রের কথা বলেছিলাম, এবং প্রত্যেকটার সঙ্গেই তো মানুষের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা। আমি মনে করি নাকি যে আমি এই দেশে যে কোনো কথা আমি বলতে পারি যেটা অন্যকে সেরকম ভাবে অসম্মান করছে না, অন্যের উপরে কোনো আঘাত হানছে না, অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করছে না, কিন্তু আমার মতামত আমি কি এখন নিশ্চিন্তে দিতে পারি, সাহস করে দিতে পারি? আমি একটা মতামত দিয়ে যদি বলিও যে আমার একটু ভুল হয়ে গেছিল, সেটার জন্য আমাকে আজকে ভীষণভাবে হেনস্থা হতে হচ্ছে। তো একটা সুশাসন সম্পন্ন সমাজে তো এটা হতে পারে না। এটা অবশ্যই সংস্কৃতির প্রশ্ন। সুশাসনের সংস্কৃতি অবশ্যই মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস, আত্মসম্মানবোধ, স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার একটা যে অধিকার আছে, সেটার প্রতি এই সমাজের সম্মান আছে, এটা চিন্তা করতে বাধ্য করবে। এবং মানবাধিকারের যে সূত্রগুলি রয়েছে, যে না, আমার কোনো অধিকার ক্ষুণ্ণ হলে এই সমাজ সেই অধিকারের ক্ষুণ্ণ হওয়ার যে একটা প্রতিকার, সেটা আমাকে দেবে, দেওয়ার আমাদের নিশ্চিত কতগুলি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা হবে। এবং যে দোষী সাব্যস্ত হবে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে সেই শাস্তিটা পাবে। আর সেটা যখন হচ্ছে না, কুফলটা আমরা কি দেখছি? রিমান্ডের কথা এসেছে, অত্যাচারের কথা এসেছে, রাষ্ট্র কর্তৃক অত্যাচারের কথা এসেছে। এবং রাষ্ট্র যখন সংবিধান বহির্ভূত কিংবা নীতি বহির্ভূত কোনো কাজ করে, সেটা কিন্তু অন্যরা যখন রাষ্ট্রের বাইরে রয়েছে তাদেরকে সেই সমস্ত কাজ করতে একটা বৈধতা কিংবা ন্যায্যতা দিয়ে দেয়। আজকে পিটিএ মেরে ফেলার ঘটনা এত বেশি দেখি কেন আমরা? কিংবা একটা শত্রুতা হলে এখন যেই একটা প্রকটভাবে আমরা দেখছি শিশু হত্যা, যে কারোর সঙ্গে কারোর কোন ধরনের একটা সংঘর্ষ হয়েছে, কোন ধরনের তাদের ঝগড়া বিবাদ চলছে, শিশুর উপর দিয়ে সেই শোধটা নেওয়ার চেষ্টা করছে। হয়তো ইন দ্য ডিপ ডাউন কোথাও সে ভাবছে যে হতেও পারে, যদি তার পক্ষ হয়েও দাঁড়ায়, যে সেই মানুষটার মনে যে দুঃখটা আছে, যে ক্ষোভটা আছে, সে কোনো নিয়মতান্ত্রিকভাবে, একটা সভ্য উপায়ে, একটা গণতান্ত্রিকভাবে অধিকারের যে বোধগুলি আছে সেটার মধ্যে দিয়ে সেটা সমাধান পাচ্ছে না। অতএব একটা অত্যন্ত অগ্রহণযোগ্য এবং নিষ্ঠুর নিকৃষ্ট উপায়ে সেটা করার চেষ্টা করছে। তো একটা সমাজে কিন্তু যখন ন্যায় বিচারের ধারণাটা অপশ্রিয়মান থাকে, যখন মানুষ গণতন্ত্রের মধ্যে দিয়ে নিজেকে কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত করতে পারে না, মানুষের সেন্স অফ বিলঙ্গিংনেস, যে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে যে এই দেশ থেকে আমি চলে যেতে পারি, এই যে দেশের প্রতিও তো আমার একটা
বিলঙ্গিংনেসের কোনো সেই রকম প্রকাশ আমরা দেখতে পাই না। মানুষ তো বলে না হ্যাঁ এটা আমার দেশ, আমি এখানে থাকবো, আমি এই দেশটাকে ভালো করব, আমি এই দেশটার পরিবর্তন আনবো। সেটা না করে আচ্ছা আমি এখানে টিকতে পারছি না, আমি চলে যাই বাইরে। এইটা যে নষ্ট করে দেওয়া হয়েছে কিংবা নষ্ট হয়ে গেছে হয়তো দীর্ঘ সামরিক শাসনের কারণে, আমাদের অত্যন্ত একটা নৃশংস ঘটনার মধ্যে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে অবিসংবাদিত নেতা, মার্চ মাসে আমরা কথা বলছি, 17ই মার্চ তার জন্মদিন, তাকে তো ভুলে যেতে পারি না আমরা কোনো সময়। তাকে যেভাবে হত্যা করে একটা দীর্ঘ সামরিক শাসনের মধ্যে আমরা পড়ে গেলাম, অগণতান্ত্রিক চিন্তা ভাবনার মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, তাদের সমস্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়ে গেল, সবকিছু মিলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে মানুষ এখন নিজের দেশটাকে আর নিজের দেশ বলে চিনতে পারছে না। সেটা যখন হবে, সুশাসন কাকে দিয়ে হবে? সুশাসন তো শুধু রাষ্ট্র দেয় না, রাষ্ট্রের দায় দায়িত্ব থাকে, কিন্তু রাষ্ট্র তো আমরাই, জনগণই তো রাষ্ট্রের অংশ, এবং সরকার তো জনগণের হয়েই সেই কাজগুলি করবে। তো জনগণই যদি এখানে বিচ্ছিন্ন বোধ করে, জনগণই যদি মনে করে যে না এই দেশটা আমার জন্য না, আমার কোনো রকম বিচার হবে না এখানে, আমি কোনো রকম অধিকার এখানে পাবো না, আমার কোনো সুযোগ সুবিধা হবে না, তখন সেই দেশটা আসলে কি শুধুমাত্র একটা ভূখণ্ড? সেটা তো হতে পারে না। সুশাসন তো শুধু ভূখণ্ডে হবে না। ধন্যবাদ। হুমায়ুন কবির, আপনার কাছে আসবো আবার। জবাবদিহিতার প্রশ্ন এসছে। জবাবদিহিতার ব্যাপারে আমরা যদি অতি সম্প্রতি আমাদের উদাহরণ, বাংলাদেশ ব্যাংকের যে টাকা লোপাটের $101 মিলিয়ন নাই হয়ে গেল, তো এইটার জন্য তো নিশ্চয়ই কেউ না কেউ দায়ী। মানে কেউ যদি এর সাথে যুক্ত নাও থাকে বাংলাদেশ ব্যাংকের, কিন্তু কারো তো দায়িত্ব আছে, তাই না? তো আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক বিষয়টা লুকালো প্রথমে, অনেক পরে গিয়ে তারা স্বীকার করলো, এবং এখন বলা হচ্ছে যে তারা সময় মতো পদক্ষেপ নেয়নি বলেই টাকাগুলো ফেরত আসারও সম্ভাবনা নাই। তো এর জন্য তো দায় দায়িত্ব নিতে হবে কাউকে। এই যে একটা জবাবদিহিতার অভাব আমরা দেখছি, তো এটা কি বলবেন আপনি? না, এটা তো অবশ্যই আপনি যেটা বলছেন এটা খুবই সঠিক, এবং অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি এটা খুব, এবং সুলতান আপা যেটা বলছিলেন সেটার রেস্টে নিয়ে আবার বলছি, সেটা হচ্ছে যে ভয়েস এই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু জনগণের কাছে তো আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে, জনগণ জানতে হবে, কারণ ওই টাকাটার মালিক তো জনগণ, বাংলাদেশের জনগণের টাকা তো এটা, সরকার মানে এই টাকা তো মানুষের টাকা। তো বাংলাদেশের মানুষের টাকা যদি হয়ে থাকে তাহলে এই টাকাটা কি হলো, এবং যখনই হয়েছে সেটা স্পষ্ট করে মানুষের কাছে জানানো দরকার ছিল। 1 মাস পর্যন্ত তো এটা কেউ জানেনি, মিডিয়ার সূত্রে আমরা পরবর্তীতে জেনেছি, এবং তারপরে এখনো পর্যন্ত তো কোনো দায় দায়িত্বের ব্যাপারটা কেউ তো বলেনি যেটা আমি নিশ্চয়ই এই দায়িত্বের জন্য একজন কর্মকর্তা আছেন। মানে কতটা দুঃখজনক যে অর্থমন্ত্রী স্বয়ং বলেছেন যে আমি জানি না, আমাকে বলে জেনেছি। এক্স্যাক্টলি। তো এইটা তার অর্থ হচ্ছে যে এই ব্যবস্থাটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির বড়ই অভাব আমরা লক্ষ্য করছি, এবং সেটা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমাদের সুশাসনের জন্য খুব একটা ভালো খবর নয়। এবং তার পাশাপাশি যেটা আসবে, দায় দায়িত্বের বিষয়টা তো থাকবে। ইটস এ পাবলিক থিং, পাবলিক রেসপন্সিবিলিটি, কাজে কাউকে না কাউকে দায়িত্বটা নিতে হবে। কাজে আমি মনে করি যে এটা এই আমাদের এখন তদন্ত হচ্ছে, তদন্ত হয়ে গিয়ে পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়াবে সে পর্যন্ত অপেক্ষা করা চাইতে এই মুহূর্তেই আমার ধারণা এটা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কার দায়িত্ব এটা ছিল, দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা। এখানে যারা বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর আছেন, 2-1 কথাবার্তা বলেছেন, তারা কিন্তু বলছেন, অনেকগুলো কথা বলছেন। কাজে এটা জনগণের জানবার স্বার্থেই, জনগণের কাছে ট্রান্সপারেন্ট হওয়ার স্বার্থেই কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। হতে পারে চুরি, এই ধরনের ঘটনা, হ্যাকিং হতে পারে, হয়, তো সেটা যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে যদি সেটা জনগণের সামনে উপস্থিত করা যায়, জনগণ সেটা বুঝবে, ঠিক আছে এটা তদন্ত হবে, একটা প্রক্রিয়ার মধ্যে যাবে জনগণ, এবং টাকাটা ফেরত আসুক, এটি আমরা প্রত্যাশা করি। তার জন্য প্রক্রিয়াটা চালু থাকুক। কিন্তু জনগণের কাছ থেকে যদি লুকানোর চেষ্টা করা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কিন্তু আরো একটা বড় অন্যায় ক্ষেত্র তৈরি করবে। আরেকটা জিনিস সুলতান আবু বলেছেন, আমরা বলছি যে চয়েস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জনগণ সিদ্ধান্ত, সলিমুল্লাহ খান একটু আগে বলেছেন যে আইন নিয়ে আলোচনা আমরা করতে পারছি কিনা, জনগণকে আইন বানানো হচ্ছে, জনগণের অংশগ্রহণ কতটা আছে,
জনগণের মতামতের কতটা গুরুত্ব আছে, অথবা সরকার নির্ধারণ বা সরকারের কর্মকাণ্ড পরিচালনায় কতখানি ভূমিকা জনগণের থাকছে, চয়েস জনগণ কতটা পায়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে আমরা যখন সুশাসনের কথা বলি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির কথা তো আসবেই। জনগণের ভয়েসটা সেখানে রিফ্লেক্টেড হচ্ছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জনগণের জন্য যথেষ্ট চয়েস আমরা তৈরি করছি কিনা, তাদেরকে তারা যে পছন্দ অনুযায়ী সরকার পরিচালনার পছন্দটা তারা করতে পারে কিনা, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আস্থার একটা বিষয় আছে। এই আস্থাটা কিন্তু সামগ্রিক অবস্থার উপর থাকে। সুলতান আপা বলছিলেন যে বাংলাদেশে কেউ সুযোগ পেলেই বাইরে চলে যেতে চাচ্ছে। গত বছর আমরা দেখেছি হাজার হাজার মানুষ বঙ্গোপসাগরে ভাসছে। এখনো দেখছি প্রচুর লোক আইনি বেআইনি ভাবে বাইরে যেতে চাচ্ছে। কেন তারা বাইরে যেতে চাচ্ছে? আমাদের এখানে তো অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা বলছি, তো যদি হয় তাহলে এখানে অর্থনৈতিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, তাদেরকে আমরা সেটা কনভিন্স করতে পারছি না কেন তারা যেতে বাইরে। তার অর্থ হচ্ছে যে একটা পর্যায়ে ব্যবস্থাটার উপর মানুষের আস্থার অভাব কিন্তু থাকছে। যদি আস্থার অভাব থাকে তাহলে তো সেই জায়গায় আপনি কার জন্য আপনি শাসন করবেন? সুশাসন হবে কার জন্য? মানুষের জন্য। তো মানুষই যদি সেটা বিশ্বাস না করে তাহলে সেটার সার্থকতা কি আসবে, অথবা সেটা কার্যকারিতাই বা কতটা থাকবে? কাজেই সুশাসন যখন আমরা বলি, অনেকগুলো বিষয় আছে। এখন সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন যে আমাদের সামাজিক আমাদের কিছু অভিজ্ঞতা বলেন, ঐতিহাসিক অভিজ্ঞতা, আমাদের কিছু নিজস্ব সংস্কৃতি আছে, আচার আচরণ আছে, আমাদের কিছু নিজস্ব অ্যাজাম্পশন বা ধ্যান ধারণা আছে। সেই ভিত্তিতেই কিন্তু আমরা এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি বা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। কিন্তু কথা হলো যে শাসন কাঠামোকে যদি আপনি জনগণের কাজে বা জনগণের কল্যাণে নিয়োজিত করতে চান, তাহলে কিন্তু কতগুলি মৌলিক উপাদান সারা বিশ্বব্যাপী স্বীকৃত, যেগুলো বললাম। তো এইগুলো সব দেশের জন্যই, সব সমাজের জন্যই গ্রহণযোগ্য। কারণ এটা হচ্ছে আমি একটা আধুনিক সমাজ যদি করতে চাই তাহলে আমাকে এই জিনিসগুলো করতে হবে, এবং সুশাসনের জন্য এগুলো পূর্ব শর্ত। এবং এখনকার পৃথিবীতে যে অবস্থা হয়েছে, সুশাসন শুধুমাত্র দেশের জন্য প্রয়োজন না, এটা একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজনের প্রত্যাশা বা সব মানুষেরই বা সব দেশের আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যাশার একটা মানদণ্ড। যেমন আমরা এমডিজির কথা আমরা বলেছি, যেটা আমরা শেষ করেছি, মোটামুটি ভাবে বাংলাদেশের অর্জনটা সেখানে ইতিবাচক ছিল বলা চলে। এখন আমরা কিন্তু 2016 সাল থেকে কিন্তু 30 সাল পর্যন্ত যে সময়টা, এটাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বলে আমরা বলছি। এবং ওখানে কিন্তু একটা 16 নম্বর যে গোলটা, এই গোলটাই হচ্ছে কিন্তু আপনার এই সুশাসন সম্পর্কিত গোল। কাজেই এই যখন 2030 সাল আসবে, তখন সারা পৃথিবীর দেশগুলোকে কিন্তু পৃথিবীর মানুষ ওই মানদণ্ডের ভিত্তিতে বিচার করবে যে এসডিজি আমরা অর্জন করতে পারলাম কিনা লক্ষ্যমাত্রাটা, তার একটা লক্ষ্যমাত্রা কিন্তু সুশাসন। কাজেই আমরা শুধু নিজেদের প্রয়োজনে করতে হবে তা নয়, আন্তর্জাতিকভাবে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি উন্নয়নের জন্য, তার একটা বিষয় কিন্তু সুশাসন। কাজে সেটার দায়বদ্ধতা কিন্তু আমাদের দিতে হবে 2030 সাল নাগাদ গিয়ে। আমার ধারণা তার মধ্যে আমরা হয়তো কিছুটা অগ্রগতি সেক্ষেত্রে করতে পারব। জি, অধ্যাপক সলিমুল্লাহ খান, একটি ঘটনা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে কয়েক মাস আগে একজন মুক্তিযোদ্ধা তিনি আত্মহত্যা করেছিলেন, এবং তার অভিযোগ ছিল, তিনি চিরকুটে লিখে গিয়েছিলেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, বাসা থেকে অপমান করেছেন, এবং তার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। পরে একটা তদন্ত কমিটি হলো, কিছুদিন আগে আমরা তদন্ত কমিটির রিপোর্ট দেখলাম। রিপোর্টে বলা হলো যে এই ঘটনার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি, এবং ওই ভদ্রলোক মুক্তিযোদ্ধাই নয়, এটা বলা হলো। মানে আত্মহত্যার আগে তার নাম ছিল মুক্তিযোদ্ধার তালিকায়, আত্মহত্যার পরে তিনি খারিজ হয়ে গেলেন। কি বলবেন? কিন্তু তথ্যের ব্যাপার, সেটা তথ্য যেহেতু আমি অনুসন্ধান করিনি, আমার পক্ষে এটা সত্য বা মিথ্যা বলা যাবে না। তবে আমাদের যাকে বলা হয়, ওই গ্যালিলিওর কথাই বলি, গ্যালিলিও প্রমাণ না করেও বলেছেন যে গণিতে এটাই মানে পৃথিবীর কত ত্রিভুজ আপনি দেখেছেন, সবগুলোর রেজাল্ট বলে দিতে পারেন কিভাবে, যে সমস্ত কোণ একত্রিত করলে 200 গুণ সমান হয়, সব তো মাপতে হয় না। অথবা আমি তো এখনো মরি নাই, কিন্তু আমি নিশ্চিত জানি আমি মরবো। এইভাবে কিছু জিনিস না দেখেও বিশ্বাস করা যায়, কারণ এটা হলো যুক্তিসঙ্গত বিশ্বাস। কাজে একজন লোক আত্মহত্যা করবে, এই ঝুঁকি নেবে,
এবং মিথ্যা বলে আত্মহত্যা করবে সেটা আমরা বলি না, আমরা লয় বলি যে ডাইং ডিক্লারেশন, মৃত্যুর সময় মানুষ যা বলে তা অনেক বিশ্বাস করতে হয়, ম্যাজিস্ট্রেটের সামনে বলুক আর বাড়িতে বলুক। তাই আমি বলবো যে এটা এই ধরনের ঘটনা। আমাদের আরো বহু ঘটনা আছে যে আমরা যদি অনুসন্ধান করি ক্যাচও করতে যাকে বলে সাপ বেরিয়ে আসবে, কিন্তু তদন্তটা করবে কে? আমরা পুরনো বলি না, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই তদন্তের ক্ষেত্রে একটা নিরপেক্ষতার প্রশ্ন আছে। আমি তদন্ত রিপোর্টটা দেখিনি বা কারা করেছেন তা জানি না, কাজে এবং মন্তব্য এই করব না। তদন্তটা করেছেন আরেকজন সচিব। হ্যাঁ, সেটাই হয়, পুলিশের বিরুদ্ধে অপরাধের তদন্ত পুলিশেরই আরেকজন অফিসার করে থাকেন, এটা আমরা জানি, বিভাগীয় তদন্ত যাকে বলে। কিন্তু আমরা যদি নিরপেক্ষ তদন্ত চাই তখন বলে কি বিচার বিভাগীয় তদন্ত দরকার। এখানে সেটা হতে পারত, মানে যুক্তি তাই বলে। কিন্তু আমি যে জায়গাতে শেষ করেছিলাম আগে সেখানে বলি যে আমাদের উন্নয়ন এবং সুশাসন দুইটার ক্ষেত্রে একটা অভিন্ন সমস্যার কথাই বলছিলাম। আমাদের একটা রাষ্ট্র আছে যেটাকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে তৈরি করেছি, এটার মধ্যে আমাদের অধিকার সবার বেশি, পৃথিবীর চেয়ে আমাদের অধিকার বেশি। কিন্তু আমাদের সমাজে যে পুঁজি খাটে বা বিদেশ থেকে, এই যে আমরা সেদিন পত্রিকা দিলাম কত বিদেশি ডলার গত 1 বছর এখানে বিনিয়োজিত হয়েছে, পুঁজির বাজারটা আন্তর্জাতিক। এবং আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলা দরকার, শ্রমের কিন্তু একটা বাজার নেই। শ্রমের বাজার ইংরেজিতে বলে সেগমেন্টেড। আমাদের স্কিল লেবারার যারা চলে যেতে পারে, আমরা যারা পিএইচডি পাস করে বিদেশে চাকরি করলে ইচ্ছা করলে থেকে যেতে পারি যোগ্যতা থাকলে, সেটা কিন্তু আমাদের সাধারণ শ্রমিক পারে না। সেই জন্য আজকে মালয়েশিয়া যখন সিদ্ধান্ত নিয়েছে আমি 15 লাখ আর নেব না, তখন এটা হাহাকার হবে। এর কি পরিণতি আগামী বছর হবে সেটা বঙ্গোপসাগরে দেখা যেতে পারে, অন্যান্য জায়গায় দেখা যেতে পারে। সেই জন্য আমি বলছি শ্রমের বাজার কিন্তু সেগমেন্টেড, অর্থাৎ স্তরে বিন্যস্ত। শ্রমের বাজারেও এক ধরনের আপনার প্রতিযোগিতা আছে, কিন্তু এরা ওই প্রতিযোগিতা যেতে পারবে না। আমরা ইংরেজিতে বলি স্কিল এবং আনস্কিল লেবার, তাতেও নানা স্তর আছে। কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু সেরকম নয়। যেমন গ্লোবাল একটাই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা আমেরিকার শাখা, বাংলাদেশ শাখা, অর্থাৎ এখানে জাতীয় বাজার বলে কিছু নেই, বাজারটা আন্তর্জাতিক হয়েছে। কিন্তু শ্রমের বাজারটা দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু পরিমাণে জাতীয়। এই জন্য সেখান থেকে কেউ যেন যেতে, ইউরোপে এখন যে হরণার্থী ক্রাইসিস হচ্ছে, আমরা মনে করছি এটা লিবিয়া, সিরিয়া বা ইরাকের মানে এই যে রাজনৈতিক সংকট তার থেকে উদ্ভূত হয়েছে, তা কিছুটা হয়েছে বটেই, কিন্তু তার বিরাট একটা অংশ তার থেকে উদ্ভূত হয়নি। এবং তার উপরে ইংরেজিতে বলে এপিফেনোমেনন, এরকম হচ্ছে কি ধর্ম নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এই যে ইসলামী রাষ্ট্র বা ইসলামী জঙ্গিপনা, এগুলি কিন্তু সম্পূর্ণ ওই বিশ্ব বাজার থেকে বিচ্ছিন্ন ঘটনা নয়। একটা কথা আমি জিজ্ঞেস করি, ইসলাম ধর্ম তো 1500 বছর ধরে আছে, হঠাৎ করে এই সমস্যা দেখা দিল কেন? আমাদের সুশাসনের ক্ষেত্রে এই কথাটা বলতে হবে। আমাদের এখানে জঙ্গি সমস্যা একটা বড় সমস্যা, যেখানে আপনি মুক্তিযোদ্ধাকে গলা ধাক্কা দিয়ে মেরে ফেলছেন, ধরেন সেইখানে সেই মুক্তিযোদ্ধা যে মুক্তিযুদ্ধে গিয়েছিল ধর্মনিরপেক্ষতার জন্য, পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে লড়বার জন্য, আজকে সেই যদি অন্য একটা আইডিওলজি গ্রহণ করে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরে, আপনি তো বিস্মিত হতে পারবেন না। সেই জন্য সুশাসন অথবা ন্যায় বিচার দুটো তো সমার্থক কথা। আসলে সুশাসন কথাটা হচ্ছে এটা উন্নয়ন যারা পরিচালনা করেন বিদেশ থেকে, আমেরিকান, ব্রিটিশ, এরাই বানাইছে গুড গভর্নেন্স। আমাদের সমাজে চিরকালই ন্যায় বিচারের একটা দাবি ছিল। আমরা তো ন্যায় বিচারের দাবিটা যদি তুলে ধরতে পারি, একটা ন্যায় বিচারের দাবি আমি তুলি, আমার তো বাংলা ভাষার অধিকারের জন্যই মানুষ প্রাণ দিয়েছিল বলি, কিন্তু সেইটা কিসে রাষ্ট্রে পরিণত হলো এই কাহিনী আমি বলবো না। কিন্তু আমার সাইনবোর্ডগুলো বাংলায় দেখার কি আমার অধিকার নেই? আজকে দেখলাম মেয়র সাইদ খোকন সাহেব, দক্ষিণ সিটি কর্পোরেশন, গতকাল বলে কি আপনারা সকলে এক একজন মেয়র হয়ে যান। তো মেয়র হলে আপনি দাঁড়াইছেন কেন? উনি বলে আমরা দুজন মেয়র মিলে এটা করতে পারবো না, ঢাকা শহর পরিষ্কার করার সাধ্য আমাদের নাই, 2 কোটি লোকের দেশ। তো আপনারা প্রত্যেকে একজন মেয়র হয়ে যান। কথাটা শুনতে কি মিষ্টি, মানে কিন্তু কথাটার ভিতরে কোনো সার নেই। এটা মিষ্টি কথা হচ্ছে অসার। প্রত্যেকে মেয়রের মতো কাজ করতে হবে, বুঝলাম। প্রত্যেকেই, আমি মেয়র দুজনকে একটা সংবর্ধনা জানাবো যে তাদের যে রাস্তার সাইন সেগুলো বাংলা ইংরেজি উভয় ভাষায় আছে। কেন আমাদের সিভিল সোসাইটি সেটা করতে পারে না কেন? জনগণের তো বাংলায় সাইনবোর্ড দেখার অধিকার আছে। সেইটা যে প্রতি মুহূর্তে আমাদের ব্যবসায়ী সমাজ, আমি বলবো ব্যবসায়ী সমাজ লঙ্ঘন করছে। আমাদের টেলিভিশনগুলো, আপনার টিভির নাম ঘটনাচক্রে বাংলা, তাই এখানে বলতেছি, অন্যান্য টিভিতে বলা যায় না। আমি বলছি যেমন এটিএন নিউজ, আপনার প্রতিবেশী, আমি একদিন জিজ্ঞেস করছি, ওখানেই বলেছি আমি এটা, যে নিউজ আওয়ার এক্সট্রা কেন বাংলায়? প্রত্যেকে, আমি আর কারো নাম বলবো না, সবার নামই একই রকম। এই যে এটা জনগণের অধিকার প্রতিদিনই সে লঙ্ঘন করছে। মজার ব্যাপার কি, সে জানে না যে সে লঙ্ঘন করছে। যীশু খ্রিস্ট একবার নিউ টেস্টামেন্টে আছে যে ওরা কি বলছে তা ওরা জানে না, দে ডোন্ট নো মাই লর্ড হোয়াট দে আর সেইং। তা আমি ইংরেজির বিরুদ্ধেও নই, আমি ফরাসির বিরুদ্ধে নই, চীনার বিরুদ্ধেও নই, কিন্তু বাংলাদেশের জনগণের নিজের ভাষায় লেখাপড়া করার অধিকার আছে, সেটা থেকে আজ তারা বঞ্চিত হচ্ছে। কারণ মাছের পচন মাথা থেকে শুরু হয়। সমাজ উচ্চ শ্রেণী যে মিডিয়ামে লেখাপড়া করে, নিম্ন শ্রেণী তাই করতে চাইবে, এবং সেটা প্রতিযোগিতার নামেই হচ্ছে। এই জনগণের অধিকার খর্ব করার জন্য তার শত্রুর কোনো অভাব নাই। সবচেয়ে বড় শত্রুকে জানেন? কাণ্ডজ্ঞান, ইংরেজি বলে কমন সেন্স। তো কমন সেন্স তো বলে যে কি, বাজারে তো আপনার ছেলে যদি ইংরেজিতে পড়ে তাকে ভালোই করবে, কিন্তু বাংলা না পড়তে তাকে কেউ বলেনি, কিন্তু সে বাংলা পড়ছে না।
এইভাবে আমাদের অধিকার প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে। তো সেখানে ন্যায় বিচার যেখানে নাই সেখানে সুশাসন থাকবে করে। আমি শেষ করে এই বলেই, আমি উচ্চ আদালতের বিরুদ্ধে অভিযোগটা প্রায় সময় করে থাকি, কিন্তু তারা এখনো আমাকে ডাকেননি আদালত অবমাননার জন্য। সেটা হচ্ছে যে তাদের রায়গুলো তারা বাংলায় না দেন তাহলে সুশাসন হতে পারবে না, এটা পরিষ্কার কথা। কারণ মানুষকে জানতে হবে কি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেটা বাংলা লিখতে হবে। আমি জানি নিম্ন আদালত বাধ্য হয়ে বাংলা লিখছে, কারণ তারা ইংরেজি ভালো করে লিখতে পারে না। আমাকে অনেক জাজ আছে, আমার বন্ধু এবং ছাত্র, তারা বলেছেন ইংরেজিতে রায় লিখলে তাদের প্রমোশনটা তাড়াতাড়ি হয়, বাংলায় লিখলে একটু কম হয়। এটা তাদের পারসেপশন, আমি এটা সত্য বলছি না, কিন্তু এই পারসেপশনটা আসছে কেন? আমাকে অন্তত 17 জন জাজের কথা বলেছে, যারা জেলা পর্যায়ে মানে সাবঅর্ডিনেট জাজ যারা আছেন। তো আমি বলছি কি আমাদের সংস্কৃতির মধ্যে এটাও পরিবর্তন করতে হবে। আমাদের প্রধান বিচারপতি নিজেই বলেছেন যে আমরা বাংলা করছি না কেন। আমি যে এটা বললেই শুধু 21শে ফেব্রুয়ারির সময় বিচারপতিরা গিয়েও ফুল দিয়ে আসেন, কিন্তু ফিরে এসে বলছে বাংলা লেখা যায় না। আমি এটাকে সত্য ভাষণ মনে করি না। ইচ্ছা থাকলে, এই যে সদিচ্ছার প্রশ্ন, আমি মনে করি যে শুরু করতে হবে। ইংরেজিতে কথা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা বাড়ি থেকেই শুরু হয়। আপনি বাড়িতে যদি দান না করেন ছেলে মেয়ে দান করা শিখবে না। আমি মনে করি আমাদের সমাজের 3টা প্রধান যে ক্ষমতার অঙ্গ, রাষ্ট্রের 3টা অঙ্গ, সেইখানেই শুরু করতে হবে। সেইখানে যদি একটি ভাষা দিয়ে যদি আপনি জনগণের সাথে সংযোগ করতে না পারেন নিজের ভাষায়, আপনি তো অন্যায়ের দিকে চলে যাচ্ছেন। সমাজে অন্যায় প্রথম শুরু হয় এই জায়গাতেই, যেখানে মানুষকে তার ভাষা থেকে বঞ্চিত করবেন, তারপরে তার ভাব থেকে তো বঞ্চিত করা হচ্ছেই। এই জন্য যখন বলছি উন্নয়ন হচ্ছে, কি আমার ছেলে মেয়ে ইংরেজি শিখছে, এটাকে তো উন্নতি বলতেছি আমি না। উন্নয়ন কাকে বলে আগে সংজ্ঞাটা ঠিক করতে হবে। মোর্শেদ ভাই ধন্যবাদ। সুলতানা আপা, আপনার কাছে আসবো আবার। এই যে সমাজে যে একটা ভীষণ রকম একটা অবক্ষয় আমরা দেখছি সব দিকে, শিশু হত্যার ঘটনা যেইভাবে বেড়ে গেছে, এবং পারিবারিক মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সামাজিক মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এর পেছনেও তো আসলে সামগ্রিকভাবে আমরা যদি বলি ব্রডার সেন্সে সুশাসনের অভাবই দায়ী। আপনি এই বিষয়টি নিয়ে? হ্যাঁ, সেটা তো অবশ্যই যে সুশাসনের অভাব, কিন্তু সুশাসন বলতে তো অনেক কিছু বোঝায়, যেটা আমরা অল্প পরিসরে আজকে আলোচনা করেছি। যে আমার কাছে মনে হয় যে মানুষ যখন সামনে কোনো পরিষ্কার কোনো পথ দেখে না নিজের জন্য, যখন দেখে না যে আমি ওই জায়গায়, উন্নয়নের কথা বলছি, উন্নয়ন কিন্তু গতিশীলতা থাকতে হবে। আমি আজকে এখানে আছি, আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো। সেই পথটা আমার জন্য যখন স্বচ্ছ না হয়, সেই পথটা আমার জন্য যখন সহজ না হয়, সেই পথটা আমার জন্য যখন বিপদ সংকুল থাকে, তখন তো আমি নানা পথে নানা জায়গায় ঘুরপাক খাওয়ার চেষ্টা করব, এবং করতে হবে আমাকে। আজকে আমাদের তো পরিস্থিতিটা অনেকটা সেরকমই হয়েছে, যে যেহেতু আমাদের, যে কথাটা আমি বলছিলাম, যে আমাদের সংবিধানের আজকে এমন একটা চরিত্র দাঁড়িয়েছে যে আসলে বাংলাদেশটা কি দেখতে চেয়েছিলাম, বাংলাদেশটা কেমন দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু ওই সংবিধান হাতে নিলে আর বুঝতে পারি না আমরা। তো কোনটা করলে আমি সংবিধানের বাইরে যাচ্ছি না, কিংবা কোনটা করলে আমি সংবিধানের বাইরে চলে যাচ্ছি, সেটাও কিন্তু বোঝা খুব মুশকিল। কারণ ওখানে এত, সুকুমার রায় সেই কবিতা দিয়ে যদি বলি যে হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু, কেমন এটা জানি না। আমাদের সংবিধান হাতে নিলে তো অনেক সময় আমার ওরকমই মনে হয় যে এটা কিছুটা হাসজারুর মতন, মানে যে কোনটা যে আসলে তার রূপ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো সেখানে আমাদের একটা আবারও আমি সেই জায়গায় যাব যে একটা রাজনৈতিক দিক নির্দেশনার একটা বিরাট শূন্যতা আমরা কিন্তু এখানটায় পাই। এবং সেটা যে, আবারও বলছি, কেউ যেন মনে না করেন যে আমরা যে মানে দোষারোপটা আমাদের উপরে অনবরত করা, যে আমরা রাজনীতিবিহীন করে দিতে চাচ্ছি সমাজ কিংবা অন্য কিছু, সেটা না। আমি শুধু রাজনীতিকদের কথা বলছি না, আমি মনে করি যে প্রত্যেকটা নাগরিকের কিন্তু একটা রাজনৈতিক সত্তা আছে, এবং সেটাই নির্দিষ্ট করে যে সেই দেশটা কিভাবে চলবে। এবং সেই রাজনৈতিক সত্তাটাকে আমাদের পরিষ্কার করার, স্বচ্ছ করার একটা ব্যাপার আছে। শুধু একটা কথা একটু বলতেই হবে, যে যে ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তর্ক হচ্ছে যে সে মুক্তিযোদ্ধা ছিল কি ছিল না। সেটার থেকেও সবচেয়ে আগে জানতে হবে যে সে যদি নাও থেকে থাকে, তাকে ঘাড় ধাক্কা দেওয়ার অধিকারটা সেই মানুষটার ছিল কিনা। তো সেই জিনিসগুলি কিন্তু সংস্কৃতির ব্যাপার, সেটাই মূল্যবোধের ব্যাপার, যে আমি কিভাবে আচরণ করব আমার প্রতিদিনকার জীবনে, আমি কোন পথগুলিকে আমার চলার পথ বলে আমি ধরে নেব, কোন পথটা আমি এড়িয়ে যেতে হবে আমাকে, কারণ সেই পথটা আমাকে আমার যেই লক্ষ্য নিয়ে আমি আমার জীবনটাকে চিহ্নিত করতে চেয়েছি, আমার জীবনটার একটা বিরাট বড় আকাঙ্ক্ষার জায়গা বলে আমি নির্দিষ্ট করেছি, সেখানে নেবে না, সেটা এড়ানোর তো একটা ব্যাপার আছে। মূল্যবোধ তো সেটাই। জি, হুমায়ুন কবির, 1 মিনিট সময় আছে, আপনি যদি কিছু যোগ করতে চান। আপনি যেটা বলছিলেন যে আসলে এই যে আমরা সাম্প্রতিক কালে যে ধরনের ঘটনাবলী দেখছি,
এটা কিন্তু আমাদেরকে শঙ্কিত করে এবং এটা একটা গভীর সামাজিক সংকট বা মূল্যবোধের সংকটের নির্দেশক। পরিবার, এটা বাস্তবতা যে পরিবার অর্থনৈতিক এখন যে পরিবর্তনটা হচ্ছে তার ফসল বা তার প্রতিক্রিয়াটা কিন্তু পরিবারের উপর পড়ছে, ব্যক্তি জীবনে পড়ছে, সমাজ জীবনে পড়ছে। এখন এই পরিবর্তনের মধ্যে আমরা যেভাবে রিয়েক্ট করি বা এই পরিবর্তনটার সাথে অ্যাডজাস্ট করি, সেই জায়গাটায় যে পরিমাণ আপা যে এটা বললেন তার এই বলি যেটা যে রাজনৈতিকভাবে যে পরিমাণ নির্দেশনা, দিক নির্দেশনা বলেন, সমাজকে শান্তিপূর্ণভাবে সংঘাত সমাধানের জন্য যে প্রস্তুত করা, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। ধন্যবাদ, এটা খুব জরুরি। ধন্যবাদ। আমরা আশা করব যে নিশ্চয়ই আমরা সেই দিক থেকেও এগিয়ে যেতে পারবো এবং উন্নয়ন যেমন হচ্ছে না যে আমরা বলবো না, উন্নয়ন হচ্ছে, সেই একই রকম ভাবে আমরা সুশাসনও সার্বিকভাবে নিশ্চিত করতে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।